এই ভিডিওতে আমরা ক্লাস 10-এ কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ কষার 13 থেকে 19 দাগের অঙ্কগুলো করব এবং তার সাথে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো, ইম্পর্টেন্ট নোটসগুলো দেবো যেগুলো তোমরা সূত্রের খাতায় লিখে রাখবে। ওকে, দেখো 13 দাগের প্রশ্ন কি বলছে, কোনো মূলধন অর্থাৎ মূলধনের কথাটা বলে দেওয়া নেই, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, দেখো একই বার্ষিক শতকরা সরল সুদের হারে মানে সরল সুদের হারটা সবসময় একই। দেন দেখো এখানে বলেছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা ও 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে মূলধন, আরেকটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বা যে কোনো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এটা ভালোভাবে প্র্যাকটিস করো। এখানে যেটা লেখা আছে এই কনসেপ্টটা থেকে আসবো, এখানে কিন্তু আমরা সরাসরি I=PR সূত্রটা প্রয়োগ করব না, সেই জন্য এই অঙ্কটা খুব ভালোভাবে একটু বুঝে নাও। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়েছে, অর্থাৎ এই কথাটার মধ্যে রয়েছে দেখো, মানে 7 বছরে সুদ যেটা হয়েছে, 7 বছরে সুদ প্লাস আসল, এটা মিলে হচ্ছে কত টাকা? 7 বছরের সুদ প্লাস আসল, সেটা হচ্ছে 7,100 টাকা। খেয়াল রেখো, সরল সুদের ক্ষেত্রে কিন্তু আসলটার কোনো রকম কোনো চেঞ্জ হয় না, যত বছরই তুমি রাখো না কেন। একই রকমভাবে যেটা বলেছে দেখো, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হয়েছে, তাহলে সেখানে কি হয়েছে, 4 বছরের সুদ প্লাস আসল মিলে হয়েছে কত? 6,200 টাকা। এবার দেখো, যদি আমি এই দুটো বিয়োগ করে দিই তাহলে কি হবে? তাহলে এখানে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটাও প্লাস ছিল, এটা মাইনাস হবে, এটাও প্লাস আছে, এটাও মাইনাস হবে। কেন বিয়োগ করছি? কারণ এখানে দেখো প্লাস আসল আর এখানে মাইনাস আসল, এই দুটো কেটে যাবে, আসলটা কেটে গেলে শুধুমাত্র সুদটা আমাদের থাকবে। তো এখানে দেখো 7 বছরের সুদ মাইনাস যদি 4 বছরের সুদ করে দিই তাহলে কত থাকবে? 3 বছরের সুদ থাকবে। 3 বছরের সুদ, সেটা সমান কত হবে? এই বিয়োগটা করে নাও, 0, এটাও 0, 1 মাইনাস 2, তাহলে 11 মাইনাস 2 করতে হবে 9, এটা 7 হয়ে গেল। তাহলে 7 মাইনাস 7 0 হয়ে গেল। তাহলে দেখো 3 বছরের সুদটা আমি পেয়ে গেলাম। তাহলে 3 বছরের সুদটা পেয়ে গেলাম, এখানে আমাকে কি বের করতে হবে? মূলধন অর্থাৎ আসলটা বের করতে হবে। সেক্ষেত্রে যদি আমি 4 বছরের সুদটা বের করে নিলে এই 4 বছরের সুদটা এই টাকাটা থেকে বাদ দিয়ে দিলেই আসলটা আমি পেয়ে যাব। ওকে, সুতরাং আমরা কি করব? অতএব 1 বছরের সুদ বের করব আর 4 বছরের সুদ। 1 বছরের সুদ কি হবে? কম হবে, তাহলে এটা ভাগ হয়ে গেল, এই 3টা এদিকে ভাগ হয়ে গেল। দেখো 3 3-এ 9 আর 2টো 0 ছিল, সুতরাং এটা হয়ে গেল কত? 300 টাকা। আমাকে বের করতে হবে কত? 4 বছরের সুদ। তাহলে 4 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 4 বছরের সুদ হবে কত? 4 গুণিত 300 টাকা। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, 4 3-এ 12, 1,200 টাকা। তাহলে 4 বছরের সুদটা আমি পেয়ে গেছি। দেখো 4 বছরের সুদ প্লাস আসল মিলে যদি এটা হয়, তাহলে আসলটা অর্থাৎ মূলধনটা কত হবে? এটা থেকে আমি এই সুদটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, 4 বছরের সুদটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে লিখব নির্ণেয়, এখানে যেহেতু মূলধন বলেছে তাই আমরা লিখছি নির্ণেয় মূলধন, বা তোমরা আসলও লিখতে পারো, সমান কত? এই 6,200 টাকা থেকে এই সুদটা মানে 1,200 টাকা, এই টাকাটা বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে 0 0 মাইনাস 0 0 মাইনাস 0, 2 মাইনাস 2 0, 6 মাইনাস 1 হলো 5। তাহলে নির্ণেয় মূলধন কত হলো? এটা তাহলে আমাদের একটা উত্তর, যে উত্তরগুলো জানতে চেয়েছিল, মূলধন জানতে চেয়েছিল আর বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, আর আরটা নির্ণয় করতে বলেছে। এবার দেখো আমি যেটা করলাম, 4 বছরের সুদ আমি জানি, আসলটা আমি পেয়ে গেছি 5,000 টাকা, তাই তো? তাহলে এখান থেকে সময়টা তো 4 বছর আছে, সুতরাং এখান থেকে আর এর মানটা বের করব। কিভাবে? দেখো আসল কত হলো? আসল পি বা মূলধন, এটা হয়ে গেল কত? 5,000 টাকা।
ওকে, দেন 4 বছরের সুদ বলেছে, তাহলে আমাদের সময়টা কত হবে? সময় টি সমান হয়ে গেল 4 বছর। ওকে, সুদটা দিয়ে দেওয়া আছে 4 বছরের সুদ এটা, তাহলে সুদ আই ইকুয়াল টু হলো 1200 টাকা। এবার আমাকে কি বের করতে হবে? সুদের হার। অতএব লিখবে, অতএব নির্ণেয় সুদের হার। সুদের হারটা কত? আর আয় থাকলে সূত্র আলাদা হয়, আর আয় ছাড়া অন্য কিছু থাকলে কি হয়? এই 100 আয়টা আমরা প্রথমে লিখে নিই, তারপর দেখো আই আর আর এখানে হয়ে গেছে, তাহলে বাকি দুটো মানে পি আর টি দিয়ে আমরা ভাগ করে দেব। ওকে, তাহলে এখানে মানগুলো বসাও এবার। 100, আয়ের মান কত? সুদ হচ্ছে 1200, ডিভাইডেড বাই পি এর মান হলো 5000, আর টি আছে, টিটা হলো 4। তাহলে শূন্যগুলো আগে কেটে দাও, 3টে শূন্য, 1 2 3। ওকে, এখানে 5 2 10, এখানে 4 3 12। এবার দেখো এটা আর যেহেতু সুদের হার যেহেতু পার্সেন্ট হবে, আর 3 গুণিত 2 মানে হলো 6, তাহলে 6%। এটা হলো নির্ণেয় সুদের হার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে প্র্যাকটিস করো। নেক্সট আমরা দেখব 14 দাগের অঙ্কগুলো। এই ভিডিওর সমস্ত অঙ্কগুলোই খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 দাগটা বললাম খুব বেশি ইম্পর্টেন্ট। তো 14 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে একই সময়ে অমল রায়, একজন ব্যক্তি অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন, মানে দুজনেই ওই টাকাটা জমা রেখেছে। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে বলেছে, মানে অমল রায় এই টাকাটা, পশুপতি ঘোষ এই টাকাটা ফেরত পান, মানে এগুলো সুদ আসল দেওয়া আছে। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কি বের করতে হবে? দেখো সরল সুদ বলে দেওয়া আছে, সুদের হারের অনুপাত নির্ণয় করতে হবে ব্যাংক আর পোস্ট অফিসে। তাহলে আমাকে দুটোই বের করতে হবে। আমি দুদিকে দুটো লিখে নিচ্ছি, এদিকে লিখছি ব্যাংক আর এদিকে লিখছি পোস্ট অফিস। তাহলে দেখো অঙ্কটা করতে অনেকটা সুবিধে হবে। ওকে, দেখো দুজনেই কি করেছে? 2000 টাকা করে জমা রেখেছেন, তাহলে দুজনের ক্ষেত্রেই, ব্যাংকের ক্ষেত্রেও কি হচ্ছে? আসল হচ্ছে পি, সেটা হচ্ছে কত? 2000 টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল কত হচ্ছে? আসল পি, সেটা হচ্ছে 2000 টাকা, কারণ ব্যাংকেও 2000 টাকা রাখা হয়েছে, পোস্ট অফিসেও। এবার বলছে 3 বছর পরে তারা সুদসহ এই টাকাটা পেল। তাহলে লক্ষ্য করো দুটোর ক্ষেত্রেই সময়টা তাহলে কি হচ্ছে? 3 বছর করে। তাহলে এর ক্ষেত্রেও সময় 3 বছর, এর ক্ষেত্রেও সময় টি, সেটা হচ্ছে 3 বছর। ওকে, নেক্সট বলেছে তারা যথাক্রমে 2360 টাকা, দেখো ব্যাংকে প্রথমে রেখেছিল অমল রায়, তার টাকাটা সুদে আসলে এটা হয়েছে, তাহলে ওর সুদটা, আমাদের সুদে আসলটা নিয়ে তো সূত্রটা নেই, সুদ নিয়ে সূত্র আছে, তাহলে সুদটা কত হবে? এই সুদে আসল থেকে আসলটা বাদ দিয়ে দেব, 2360 টাকা থেকে 2000 টাকা বাদ দিয়ে দেব, তাহলে কত হচ্ছে? 360 টাকা। ওকে, নেক্সট একই রকম এটাতে সুদ আসল কত হয়েছে? 2480 টাকা। তাহলে এর ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত হবে? 2480 থেকে আমাকে 2000 যেটা আসল সেটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে কত? 480 টাকা। ওকে, আচ্ছা এবার কি বের করতে হবে? সুদের হার। দেখো পি টি আই 3টে ভ্যারিয়েবল পেয়ে গেছি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত হবে? সুদের হার আর এর মানটা কত হবে? এটা আই নয় আর, সুতরাং 100 আইটা প্রথমেই আমরা উপরে লিখে নেব, তাহলে আই আর আর হয়ে গেল, তাহলে পি টি দিয়ে ভাগ করে দেব। ওকে, তাহলে 100 মান বসাও, আই মানে হচ্ছে 360, নেক্সট পি আর টি, পি হচ্ছে 2000, টি হচ্ছে 3। সুদের হার যেহেতু, তাহলে এটা হলো পার্সেন্ট। দেখো 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কেটে দাও, দেন আছে কি 3
1 3, 3 2 6, 2 6 12, তাহলে এটা কত হলো 6%। ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা আমি পেয়ে গেছি 6%। তাহলে এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার বের করব। এর ক্ষেত্রে সুদের হার একই রকমভাবে বের করব। সূত্রটা দেখো, R=100I/PT, এর যেরকম ওটাও সেমই হবে। এবার 100, এখানে আইটা হচ্ছে শুধু চেঞ্জ হচ্ছে 480, পিটা একই 2000 টাকা, টিটা হচ্ছে 3 বছর, এত %। এবার কাটাকাটি করে নাও, এখানেও 3টে শূন্য আছে, ওপরে নিচে কেটে নাও। 3 1 3, 3 6 18, 2 8 16, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 8%। ঠিক আছে, এবার উত্তর কি চেয়েছে দেখো, সরল সুদের হারের অনুপাত হিসেব করে লিখি। ব্যাংক আগে, তারপর পোস্ট অফিস, তাই তো? তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের লাস্ট লাইন ধরে উত্তর লিখবে। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত সমান, ব্যাংকেরটা আগে লিখতে হবে 6। দেখো পার্সেন্টটা দেওয়ার দরকার নেই, যেহেতু দুটোতেই পার্সেন্ট রয়েছে। এবার দেখো দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। 2 3 6, 2 4 8, আর দেখো কাটাকাটি করা যাবে না, তাহলে এই 3:4, এটা হলো আমাদের আনসার। নেক্সট 15 দাগের অঙ্কটা দেখো, এটা খুবই সহজ অঙ্ক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। তাহলে আসল হয়ে গেল এটা। 5 বছর পরে সময় পেয়ে যাচ্ছ, সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো। তাহলে এটা কি হচ্ছে, এই টাকাটা যদি দিতে হয় শোধ করতে, তাহলে এইটা হলো সুদ আসল। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। আমি সবসময় এই সরল কথাটাকে পয়েন্ট করে দিচ্ছি, কারণ তোমরা যখন 6 নম্বর চ্যাপ্টার করে ফেলবে, সেখানে দেখবে চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি হ্রাস এইসব রয়েছে, তখন গুলিয়ে ফেলার চান্সটা কম থাকবে। সেই কারণে এই সরল কথাটাকে পয়েন্ট করে দিচ্ছি। তাহলে আসলটা কি? আসল হচ্ছে এখানে 15,000 টাকা। ওকে, নেক্সট সময় বলে দেওয়া আছে, সময়টি সেটা হলো 5 বছর। এরপরে দেখো বলেছে এই টাকাটা শোধ করতে হচ্ছে, তাহলে সুদ আমরা বের করে নিতে পারবো, ওটা অ্যাকচুয়ালি সুদ আসল। তাহলে সুদটা কত হবে, এটা থেকে এটা বিয়োগ করে দেব, 22,125 মাইনাস 15,000 টাকা। ওকে, তাহলে 22,125 থেকে 15,000 বাদ দিতে হবে। তাহলে এটা তো নেমে যাচ্ছে, 5 2 1, এবার 5 15 7 22, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, 7,125 টাকা। সুদ পেয়ে গেছি, বের করতে হবে কি, সুদের হার। তাহলে লিখবে অতএব নির্ণেয় সুদের হার আর সমান, দেখো এখানে আই নেই, তাহলে আমরা এখানে লিখে নেব 100I। সূত্রটা মনে রাখার জন্য এইভাবে করতে বলেছি। আই আর আর তোমার হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি পি আর টি, সেই পিটি দিয়ে ভাগ করে দাও। ওকে, এবার ক্যালকুলেশন করে নাও। 100I মানে হচ্ছে কত, 7,125 ডিভাইডেড বাই পি আর টি। পি মানে হচ্ছে 15,000 আর টি হলো 5। সুদের হার যেহেতু, তাহলে এটা কি হবে, এটা হবে %। ওকে, শূন্য দুটো আছে, এখানে দুটো শূন্য কাট করে দাও। তারপর দেখো 5 দিয়ে কাটাকাটি করতে পারবো, 5 7 1 2 5, এটাকে ভাগ করে নাও যদি অসুবিধে হয়। 7 5 1 কি 5, তাহলে এটা হচ্ছে 2 1 5 4 20, তাহলে হচ্ছে 1 2 5 2 10, তাই তো? তাহলে 2 5 5 5 25, তাহলে এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে কত পাবো, 1,425। আবার দেখো এখানে 150 রয়েছে, এটাকেও আমরা 5 দিয়ে কাটতে পারবো, তাই তো? তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15 0, এটাকে 5 দিয়ে কাটো, আর ভাগটা করছি না। দেখো 5 2 10, তাহলে 4 থাকবে 42, 5 8 40, তাহলে 2 থাকবে 25, 5 5 25।
ওকে, 30 রয়েছে, এখানে 5 রয়েছে, মানে আবার 5 দিয়ে কাটতে পারবো। 5 6 30, এখানে দেখো 5 5 25, 26 27 28, 3 থাকছে 35, 5 7 35। এবার এটাকে 3 দিয়ে কাটাকাটি করা যাবে। 3 2 6, 3 1 3, 3 9 27 হচ্ছে। তাহলে ওপরে থাকছে কত? 19, আর নিচে থাকছে 2। দেখো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাকে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 2 9 18, তাহলে 1 সমান কত হচ্ছে? 9.12%। তাহলে সুদের হার জানতে চেয়েছিল, তাহলে এটা হলো আমাদের সুদের হার। নেক্সট 16 প্রশ্নটা দেখো, এখানে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। এই টাকাটা পেয়েছেন, তাহলে মূলধন এটা। ওই টাকার কিছুটা, দেখো এবার লক্ষ্য করো, এই যে টাকাটা পেয়েছিলেন তার কিছুটা তিনি ব্যাংকে রেখেছেন ও বাকিটা পোস্ট অফিসে রেখেছেন। তাহলে দুটো ভাগ করে রেখেছেন পোস্ট অফিসে আর ব্যাংকে এই পুরো টাকাটা থেকে, তাই তো। এবার বলেছে প্রতি বছর সুদ বাবদ, এখানে লক্ষ্য করো বলা আছে প্রতি বছর সুদ বাবদ, মানে সুদ বাবদ মোট এত টাকা পান, মানে ব্যাংক থেকে যে সুদ পাবেন প্লাস পোস্ট অফিস থেকে যে সুদ পাবেন তার মোটটা হচ্ছে এই টাকাটা। ওকে, এবার ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ব্যাংকের জন্য তাহলে 5%, পোস্ট অফিসের জন্য তাহলে 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে প্রথমেই তোমরা, যেহেতু ব্যাংকে আর পোস্ট অফিসে কত টাকা করে আছে আমরা জানি না, তো ধরে নেবে, ধরি ব্যাংকে রেখেছেন সমান x টাকা। ওকে, অতএব পোস্ট অফিসে কত রাখবেন? পোস্ট অফিসে বলেছে বাকি টাকাটা রেখেছেন, তাহলে পোস্ট অফিসে রেখেছেন বাকি কতটা, এখানে খেয়াল রাখবে একের পরে কতগুলো শূন্য, 1 2 3 4 5, তবে গিয়ে 1,00,000 টাকা হচ্ছে। তোমরা অনেক সময় পরীক্ষার সময় এই শূন্যগুলোর সংখ্যাটা ভুল করে ফেলো, তাহলে 5টা শূন্য সবসময় লেখার সময় এইভাবে লিখবে 1 2 3 4 5, তাহলে দেখবে ভুল হবে না, 5টা শূন্য একের পরে দিতে হবে। ওকে, তাহলে দেখো দুটো জায়গায় টাকা রেখেছে, একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে পোস্ট অফিস। আগের অঙ্কের মতো দুটোকে আমি আলাদা করে নিলাম। ঠিক আছে, দুটো জায়গায় আলাদা করে নিয়েছে, মোট সুদ বলে দেওয়া আছে, সুতরাং দুটো থেকে আমরা কি করব? সুদটা বের করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা হবে? ব্যাংকে কত টাকা জমা রেখেছে? x টাকা, তাহলে আসল হয়ে গেল x টাকা। সময় কত হবে? সময় দুটোর ক্ষেত্রেই ব্যাংকে এবং পোস্ট অফিসে দেখো বলেছে প্রতি বছর সুদ বাবদ এই টাকাটা পাচ্ছে। প্রতি বছর মানে বছর শেষে, মানে 1 বছর করে সময়। ওকে, তাহলে এর ক্ষেত্রেও পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত টাকা? আসল হলো কোনটা? এই টাকাটা পোস্ট অফিসে রেখেছেন। তাহলে দেখো লেখার সময় কি বলেছি? 5টা শূন্য, 1 2 3 4 5 মাইনাস এক্স এত টাকা। সময় এটার ক্ষেত্রেও একই, সুতরাং সময় টি সমান হলো 1 বছর। এরপর বলেছে দেখো ব্যাংকের ক্ষেত্রে 5% আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6% সুদের হার। সুতরাং সুদের হার সেটা হলো এর ক্ষেত্রে 5%, আর এর ক্ষেত্রে পোস্ট অফিসের সুদের হার আর ইকুয়াল টু 6%। ওকে, তাহলে প্রথমটার ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত? সুদের সূত্র তোমরা জানো, সুদ আই ইকুয়াল টু PTR/100। তাহলে আরেকবার লিখছি না, আমি একেবারে মান বসাচ্ছি, PTR/100 এত টাকা, বা PRT/100 একই রকম, এগুলোর গুণফল অ্যাকচুয়ালি সুদ। এটার ক্ষেত্রে সুদ কত? এটার ক্ষেত্রে সুদ P মানে হলো 2 3 4 5, 5টা শূন্য মাইনাস এক্স ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100 এত টাকা। পিআরটি বা পিটিআর একই জিনিস, সুতরাং এইভাবে লিখে নিলাম। ওকে, তাহলে এটা হলো কত? 1 রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5x/100
টাকা। দেখো কাটাকাটি করব না, কাটাকাটি করলে ক্যালকুলেশনটা বেড়ে যাবে, তাই দেখো এবার এখানে আছে 6 × 1, তাহলে 6 হয়ে গেল। এবার এটাতে গুণ করে নাও, তাহলে 6 × 1 মানে 6, 5টা শূন্য আছে, 1 2 3 4 5, মাইনাস 6 × x ডিভাইডেড বাই 100, এত টাকা। ওকে, প্রশ্নে বলা ছিল সুদ বাবদ মোট 5,400 টাকা পেয়েছেন, মানে এই যে দুটো সুদ আমি বের করলাম, এই দুটো সুদের যোগফল 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি হবে, এই 5x বাই 100 প্লাস এটা রয়েছে 1 2 3 4 5 মাইনাস 6x ডিভাইডেড বাই 100 সমান হলো 5,400, দুদিকেই টাকা। সুতরাং এককটা আর লেখার দরকার নেই। দেখো 100টা কেন কাটাকাটি করলাম না, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যেত, তাহলে এখানে 50 হতো, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করা যেত 20 হতো, তাহলে আবার সেই 100তে লসাগু করে যোগ করতে হতো। সেই কারণে আমি কি করেছি, এটা নিচে দেখো দুটোর ক্ষেত্রেই 100, তাহলে এটা হলো 5x, 6-এর পরে 5টা শূন্য, 2 3 4 5 মাইনাস 6x ইকুয়াল টু 5400। এবার এটাতে ক্যালকুলেশনটা কিন্তু একটু ভালোভাবে করো। এই 100টা এখানে ভাগ হয়ে আছে, তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 5400 ছিল, 100টা গুণ হওয়া মানে আরও দুটো শূন্য এখানে এসে গেল। ওকে, তাহলে এদিকে কে থাকবে, এই ওপরের সংখ্যাটা থাকবে। ওপরের সংখ্যাটা মানে 5x মাইনাস 6x এটা, আর এই প্লাস 6-এর পরে 5টা শূন্য, 2 3 4 5। ওকে, তাহলে এই সংখ্যাটাকে আমি ডান দিকে পাঠিয়ে দেব, আর এই দুটোকে বিয়োগ করে নেব। দেখো এটা মাইনাস, এটা প্লাস, 5x মাইনাস 6x মানে হলো মাইনাস x। এটাকে আমি যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে 54-র পরে দেখো 4টে শূন্য রয়েছে, আর 6-এর পরে আছে 5টা শূন্য, 3 4 5। ওকে, তাহলে এই সংখ্যাটা বড় 60,000, এটা 6 লাখ, এটা 6 লাখ, আর এটা হচ্ছে 5,40,000। তাহলে বিয়োগ করে দাও, 2 3 4 5, এখানে 5 4 1 2 3 4, বিয়োগ করলে দেখো এই 4টে তো শূন্য হয়ে যাচ্ছে, 4 6 10, তাহলে 6 মাইনাস 6 শূন্য। তাহলে এটা যেহেতু এটা বড়, তাই বড়র চিহ্নটা আগে আসছে, আর এটা হচ্ছে 6-এর পরে 4টে শূন্য। ওকে, এটা হলো মাইনাস এক্স। এবার লক্ষ্য করো দুদিকেই মাইনাস আছে, সুতরাং বাদ দিয়ে দাও, তাহলে এক্সের মানটা কি হয়ে গেল, 60,000। ওকে, উত্তর কি চেয়েছিল, দেখো উত্তর চেয়েছিল তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। আমরা ধরেছিলাম ব্যাংকে রেখেছিলেন x টাকা, এক্সের মান পেয়েছি 60,000, তাহলে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর এটা 1 লাখ থেকে বিয়োগ করে দেব। তাহলে লিখব যে অতএব ব্যাংকে রেখেছেন সমান 60,000 টাকা ও পোস্ট অফিসে রেখেছেন, সেটা কি ছিল, 1-এর পরে 5টা শূন্য ছিল, মাইনাস এই টাকাটা এক্স, তাহলে এটা বাদ দিয়ে দাও, এত টাকা। 1 লাখ থেকে 60,000 টাকা বাদ দিলে আমাদের হয় 40,000 টাকা, মানে এই টাকাটা। ওকে, তাহলে উত্তর কোনটা, ব্যাংকে রেখেছেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা। নেক্সট 17 দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা 16 দাগের অঙ্কের মতোই, একেবারে সেম টাইপ অঙ্ক। দেখে নাও একবার। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। ওকে, দুটি ব্যাংকে, আগেরটাতে ছিল একটা ব্যাংকে একটা পোস্ট অফিসে, এখানে দুটি ব্যাংকেই বলেছে। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। তাহলে এই যে টাকাটা 10,000 টাকাটা, তাহলে কি দেখো কোথাও বলে দেওয়া নেই যে তিনি কত টাকা কোন ব্যাংকে রেখেছেন। আমরা প্রথমেই ধরে নেব দুটো ব্যাংক, যেহেতু প্রথম ব্যাংকে কতটা রেখেছে আর দ্বিতীয় ব্যাংকে কতটা রেখেছে। ধরি প্রথম ব্যাংকে রেখেছেন, যেরকম আগে ধরেছিলাম একই রকম x টাকা, অতএব
দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত? 10,000 টাকা মোট টাকা। তাহলে 10,000 থেকে এই এক্স টাকাটা বিয়োগ করে দেব। ওকে, নেক্সট কি? তাহলে দুটো ব্যাংকের জন্য আলাদা আলাদা ভাগ করে নিই। এটা প্রথম ব্যাংক আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংক। ওকে, প্রথম ব্যাংকের তাহলে আমি আসল কত পেলাম? আসল পি, প্রথম ব্যাংকে টাকা রেখেছে এক্স টাকা। ওকে, দ্বিতীয় ব্যাংকের আসল এটা হচ্ছে 10,000 মাইনাস এক্স টাকা। ওকে, তারপরে দেখো যেটা পেয়েছিলাম, সুদের হার প্রথম ব্যাংকের জন্য 6%, দ্বিতীয় ব্যাংকের জন্য 7%। তাহলে প্রথম ব্যাংকের জন্য সুদের হার আর সমান হচ্ছে 6%, আর দ্বিতীয় ব্যাংকের জন্য সুদের হার সেটা আর সমান হচ্ছে 7%। এবার দেখো বলেছে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে সময়টা দুটোর ক্ষেত্রে কি হবে? 2 বছর করে সময়, এটা হলো 2 বছর, এখানেও সময় সেটা হচ্ছে 2 বছর, কারণ 2 বছর করেই টাকাটা রেখেছে। ওকে, তারপরে সুদ বাবদ মোট এত টাকা পেয়েছেন, মানে এটাতেও সুদ বের করব, প্রথম ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে সুদ বের করে তাদের যোগফলটা হবে কত? 1280, তাই তো? তাহলে এক্ষেত্রে সুদ আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100, সূত্রটা লিখছি না, একবারে বসাচ্ছি, পি আর টি বাই 100 টাকা। দেখো 6 2 12 এক্স বাই 100 টাকা। আগেই বলেছিলাম আমরা কাটাকাটি করব না, কারণ কাটাকাটি করলে অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে। এখানেও সুদ আই ইকুয়াল টু, তাহলে কত হবে? পি আর টি, তাহলে পি এর মান হচ্ছে 10,000 মাইনাস এক্স ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। আর এর মান আমরা জানি, টি এর মানও জানি, তাহলে এত টাকা। এবার দেখো 7 2 14, তাহলে এখানে গুণ করে দাও 14, তারপরে কটা শূন্য? 4টে, 1 2 3 4 মাইনাস 14 এক্স ডিভাইডেড বাই 100 টাকা। এবার মোট সুদটা দেখো দেওয়া আছে 1280 টাকা, তাহলে এই দুটোর যোগফল কি হবে? 1280-র সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস, এদিকে আছে দেখো সমান 1280। ওকে, তাহলে দেখো কেন যোগটা করিনি, কারণ 100টায় লসাগু, আমাদের এখানে যোগ করতে সুবিধে। 12x প্লাস এই ওপরেরটা থাকবে, তারপর 4টে শূন্য মাইনাস 14x ইকুয়াল টু 1280। ওকে, এবার এক্সগুলো একদিকে আনো, 12x মাইনাস 14x প্লাস 14, তারপর 4টে শূন্য, এবার 100টা ভাগ হয়ে আছে, এদিকে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে? যেহেতু 100 রয়েছে, তাহলে এই দুটো শূন্য এর পরে বসে যাচ্ছে। ওকে, তাহলে এবার 14টা বড়, দেখো দুটো বিপরীত চিহ্নযুক্ত, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাই তো? 14টা বড়, বড়োর চিহ্নটা আসবে কত বড়? 14 মাইনাস 12 মানে হলো 2x সমান, এটা থাকছে 3টে শূন্য মাইনাস, এটা আসবে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম। ওকে, তাহলে এইটা বড় সংখ্যা, দেখো 14-র পরে 4টে শূন্য মানে 140, আর 128-এর বিয়োগটা করলেই হবে, এই 3টে শূন্য তো থাকছে, তাহলে 140 মাইনাস 128, 8 2 10, 3 1 4, তাই তো? এবার এই মাইনাসটার জন্য দেখো যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে মাইনাসটা এদিকে আসবে, আর 12 করেছি, তারপরে 3টে শূন্য রয়ে যাবে, 1 2 3, আর এদিকে মাইনাস 2x
রয়েছে, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। এবার এক্সের মান তাহলে 2টা ভাগ হয়ে আসবে, 12,000 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করে নাও, 2 6 12 আর 3টে শূন্য, তাহলে এক্সের মানটা হলো 6,000। এবার প্রশ্ন চেয়েছে দেখো তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আমি ধরেছি প্রথম ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা, এক্সের মান আমরা 6,000 পেয়েছি। দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, তাহলে 10,000 মাইনাস 6,000 করে দিলেই আমি পেয়ে যাব 4,000 টাকা। তাহলে উত্তর লিখব, অতএব রেখা দিদি, কারণ প্রশ্নটাতে বলেছে রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছেন, এক্স টাকা ধরেছিলাম, এক্সের মানই হচ্ছে 6,000, তাহলে 6,000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছেন কত, প্রথমটা ছিল 10,000 মাইনাস এই 6,000 করে নেব, 10,000 থেকে 6,000 বিয়োগ করতে চাইলে দেখো 3টে শূন্য থাকবে, 10 মাইনাস 6 মানে হলো 4, আর এই 3টে শূন্য রেখে দিলাম। তাহলে উত্তর কোনটা, প্রথম ব্যাংকে 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছে। নেক্সট 18 দাগের প্রশ্নটা দেখো, এরপর যে 3টে প্রশ্ন আছে 18, 19, 20 অবশ্যই খুব ভালোভাবে করো, এগুলোর প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, তাই তো। তাহলে সুদের হারটা প্রথমেই বলে দেওয়া আছে, কি সুদের হার সেটা কত না 5%। ওকে, মানে আর এর মানটা সব জায়গায় বলে দেওয়া আছে। এরপর বলছে ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে, লক্ষ্য করো 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এই জায়গাটা একটু ভালোভাবে বুঝে নাও। দেখো আমরা জানি একটা বছর হয় কত দিনে, 12 মাসে, তাই তো। তাহলে এখানে যদি 1 আর এখানে যদি 12 দিই, তাহলে মাঝেরগুলো আমাকে 12টা হবে। ধরো এখানে আমার শেষ করে ফেলছে। ওকে, 12, 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তো বছরের প্রথমে যখন বলছে, বছরের প্রথমে 15,000 টাকা জমা দিয়েছেন, এখানে 15,000 টাকা জমা দিয়েছেন। ওকে, তারপর বলেছে 3 মাস পরে, এইখানে যখন 3 মাস পরে তখন কি করেছে, 3,000 টাকা তুলে নিয়েছেন। তুলে নেওয়া মানে তখন 15,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, তাহলে হবে কত, 12,000 টাকাটা তখন আছে এই 3 মাস পরে। তাহলে এই 15,000 টাকাটা প্রথম 3 মাস খেটেছে, তারপরে কি হয়েছে, মানে প্রথম 3 মাসের সুদ পাবো। নেক্সট 12,000 টাকা আবার কি বলেছে দেখো, টাকা তুলে নেওয়ার 3 মাস পর, আবার 3 মাস পর এখানে টাকা তুলেছে, আবার 3 মাস পর 1 2 3, মানে এই 3 মাস পরে কি করেছে, আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এখন 12,000 ছিল, এই 12,000 টাকার সাথে আবার 8,000 টাকা জমা দিয়েছেন, মানে এটার ক্ষেত্রে 20,000 টাকা হয়েছে। ওকে, তারপরে বলেছে ওই বছরের শেষে, মানে এই পুরো বছরটার মধ্যে, এই যে 1 থেকে 12 মাসের মধ্যে এই পুরো বছরটায় তিনি সুদে আসলে কত টাকা পাবেন। অর্থাৎ আমরা তো আসলগুলো জানি, সুদগুলো বের করতে হবে স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে কি করব, যেহেতু আসলগুলো বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে 15,000 টাকার প্রথম 3 মাসের সুদ বের করব, 12,000 টাকার পরের 3 মাসের সুদ বের করব, আর এই 20,000 টাকার কত মাস থাকবে, তাহলে 1 2 3 4 5 6, বাকি 6 মাসের সুদটা বের করব। সুদ বের করে সুদ প্লাস আসল করে দিলেই পেয়ে যাব। এখানে দেখো 3 বার পি আর টি আলাদা আলাদা করে আর লিখবো না, এটা একটু ছোট করার জন্য একেবারে এইভাবে লিখব। কিভাবে দেখো, 15,000 টাকার 5% হারে 3 মাসের সুদ, প্রথমটার জন্য মাসের সুদ। ওকে, দেখো এখানে 15,000 টাকা, মানে আসলটা হলো পি, 5% সবসময় সুদের হারটা ফিক্সড, সুতরাং এটা হলো আর 3 মাস, 3 মাসটা হলো বছর, এই টাইম
সময়। পি আর টি পেয়ে গেছো, তাহলে পি হলো কত, সুদ বের করতে হলে সূত্র হচ্ছে পি আর টি বাই 100, তাহলে পি আর হলো 5, টিটা লক্ষ্য করো এটা আছে 3 মাস, তাহলে কি হবে 3 মাস মানে আমাকে বছর করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, ডিভাইডেড বাই কত হবে আমরা জানি 100, পি আর টি বাই 100 এত টাকা। ওকে, তাহলে এটা 0 0 বাদ হয়ে যাচ্ছে, 3 4 12, এবার 4টা দেখো এখানে 0 রয়েছে, সুতরাং এটা দিয়ে কাটাকাটি যাবে, 2 7 14, 2 5 10, 2 2 4, তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি নিচে, 4টা কাটলে 2 হচ্ছে, তাহলে এই গুণটা করে নাও, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, ডিভাইডেড বাই 2 এত টাকা। এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে 3 মাসের সুদ। এবার এটাকে দেখো, যেহেতু টাকায় উত্তর লিখবো, পয়েন্ট দিয়ে লিখে নিই, 2 1 2, তাহলে থাকছে 1 17, 2 8 16, তাহলে আর এক থাকছে 15, 2 7 14, 0.2 5 10। ওকে, আর এই শূন্যটা কেন দিলাম, কারণ আমরা পড়ার সময় কি বলবো 187 টাকা 50 পয়সা, সেই জন্য 5.5 এই ভাগটা মিলে যাচ্ছে, কিন্তু এই শূন্যটা আমরা তারপর দেব। ওকে, নেক্সট দেখো কি হয়েছে, 3 মাস পরে 3000 টাকা উঠিয়ে নিয়েছে, সেটা লিখে নেই, 3 মাস পরে 3000 টাকা তুলে নিলে তখন আসল কত হচ্ছে, আসলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে ছিল 15,000 টাকা, এখন 3000 টাকা উঠিয়ে নেওয়া হয়েছে মানে বাদ দিয়ে দাও, তাহলে 15 - 3 মানে হলো 12,000 টাকা। ওকে, এবার এখানে কি লিখবো তাহলে, এরপরে কি হয়েছে, এই 12,000 টাকা কমাসের জন্য কেটেছে, 1 2 3 মাসের জন্য কেটেছে, তাহলে এই 3 মাসের জন্য সুদের হারটা একই, তাহলে সুদ কত হচ্ছে বের করব, আগে আগে যেভাবে করেছি ঠিক সেভাবে, 12,000 টাকার সুদের হারটা একই, 5% হারে 3 মাসের সুদ সমান, একই রকম, এটা পি, এটা আর, এটা টি, টিটা আবার মাস রয়েছে, সুতরাং বছর করতে হবে, তাহলে সূত্রটা হলো পি ইন্টু আর ইন্টু টি, টিটাকে বছর করতে হবে মানে 12 দিয়ে ভাগ, ডিভাইডেড বাই 100, তাহলে সুদ যেহেতু টাকা। ওকে, দুটো শূন্য বাদ হয়ে গেল, দেখো 12 দিয়ে সরাসরি এটা কাটাকাটি যাবে, 12 1 12, শূন্যটা নেমে গেল, তাহলে সবগুলোই ওপরের, 3 5 15 আর একটা শূন্য আছে, মানে শূন্যটা বসিয়ে দাও, তাহলে এটা হলো 150 টাকা। ওকে, নেক্সট কি, আবার 3 মাস পরে কি হয়েছে, তাহলে আবার 3 মাস পরে কি করেছে না, এখানে 8,000 টাকা অ্যাড করেছে, তাহলে 8,000 টাকা পরে কি হচ্ছে জমা দিলে তখন আসল কত হয়ে যাচ্ছে, আসল হচ্ছে কত, এটা ছিল 12,000 টাকা, 12,000 টাকার সাথে আরও 8,000 টাকা অ্যাড করেছে মানে জমা দিয়েছে, তাহলে 12 আর 8 যোগ করলে 20, আর এই 3টে শূন্য 3টে শূন্যতে যোগ করলে 3টে শূন্য, তাহলে এখন আসল হচ্ছে কত 20,000 টাকা। এবার এই 20,000 টাকা কতদিন বললাম, বাকি 6 মাস খেটেছে, তাহলে আমরা লিখব 20,000 টাকার সুদের হারটা একই রকম, একইভাবে লিখব, 5% হারে, এখানে কত মাস, এখানে কিন্তু আর 3 মাস নয়, এটা হচ্ছে 6 মাসের সুদ। ওকে, তাহলে এখানে এটা পি, এটা আর, এটা টি, তাহলে পি আর টি মানে 20,000 ইন্টু আর মানে 5 ইন্টু টি মানে হচ্ছে 6 মাস, মাসটাকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, ডিভাইডেড বাই 100 এত টাকা, তাহলে দুটো শূন্য বাদ হয়ে গেল, 6 2 12, এই দুইটা দিয়ে এইটাকে কেটে নাও 100, তাহলে বেরো গেল 5 ইন্টু 1 মানে 500 টাকা।
ওকে, তাহলে মোট সুদ আমার এখানে কি জানতে চেয়েছে, সুদ আসলটা কত হবে বছর শেষে সুদ আসল। তাহলে আমাদের মোট সুদ এই তিনটের যোগফল, আর আসলটা আমাদের কত হচ্ছে, আসল হচ্ছে 20,000 টাকা শেষে। আচ্ছা, তাহলে আরেকটা লাইন লিখে নাও, বছরের শেষে মোট সুদ, মোট সুদ, তাহলে প্রথমে সুদ পেয়েছিলাম 187.50 টাকা, পরে পেয়েছি 150 টাকা, তারপরে পেয়েছি 500 টাকা। তাহলে এগুলো যোগ করে দাও, এটা 150 প্লাস 500 এটা টাকা। ওকে, তাহলে দেখো এটা যখন যোগ করবে 187.50, তারপর 150 অ্যাকচুয়ালি 0.00, তারপর 500.00, তাহলে এই 50টা এখানে থেকেই যাচ্ছে দশমিকের পরে। 700 মানে 7, 8 5 13, 3 হাতে থাকে 1, 5 একে 6, একে 7, একে 8, তাহলে হলো কত, 837 টাকা 50 পয়সা। এটা কিন্তু উত্তর নয়, উত্তর চেয়েছে সুদে আসলে কত হচ্ছে, তাই তো। তাহলে লিখবে অতএব বছরের শেষে, বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন, দেখো লাস্ট আসল আমাদের কত হয়েছিল, লাস্ট আসল আমাদের হয়েছিল 20,000 টাকা, তাহলে এর সাথেই মোট সুদটা যোগ হবে, তাহলে ওর সাথেই মোট সুদটা যোগ করে দাও, তাহলে 20,000 টাকার সাথে 837.50 টাকা এটা যোগ হয়ে যায়, তাই তো। এখানে দেখো এই তিনটে শূন্যের সাথে 837টা যোগ হবে, বাকিটা একই থাকবে, মানে 20,837.50 টাকা। ওকে, তাহলে এইটা হলো আমাদের উত্তর। নেক্সট 19 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12%, এখানে দেখো বলে দেওয়া আছে সরল সুদের হারে, মানে সুদের হারটা বলা আছে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, ব্যাংক থেকে ধার নেন। ওকে, তাহলে আসল এটা পেয়ে যাচ্ছ, সুদের হার আর পেয়ে যাচ্ছ। এবার বলছে 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন, ভাড়া দিয়ে দিয়েছেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। লক্ষ্য করো, ধরো তিনি এই পুরো সময়টার জন্য ধার নিয়েছেন, এই পুরো সময়টা দেখো ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। এখানে তিনি ধার নিয়েছেন আর এখানে তিনি শোধ করে দেবেন। যদি পুরো সময়টাকে এক্স বছর ধরে নিই, তাহলে এক্স বছর ধরে নিলে আমি এখানে আসল পেয়েছি, ব্যাংকের যেটা আসল, সুদের হার, সময় পেলে সুদটা বের করে নিতে পারবো। এরপর বলেছে কি 1 বছর পর থেকে, মানে এটা যদি 1 বছর হয় তারপর থেকে বাড়ি ভাড়া দিয়ে, তাহলে এই বাড়ি ভাড়ার সময়টুকুতে কি করছে, যে আয়টা হচ্ছে সেটা দিয়ে ব্যাংকের লোনটা শোধ করছে, তাই তো। তাহলে এই সময়টা কত হবে, এই পুরোটা যদি এক্স বছর হয়, এটা যদি 1 বছর হয়, তাহলে হবে এই দিকটা হচ্ছে এক্স মাইনাস 1 বছর। এটা বোঝা গেছে। তাহলে আমরা প্রথমটা ধরে নিই, ধরি ধার নেওয়ার, লাস্ট লাইন থেকে লিখবে ধার নেওয়ার, বলেছে কত বছর পর, তাহলে এটা আমি ধরবো এক্স বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন, মানে আমাকে এক্সের মানটাই বের করতে হবে, ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে দেখো এখানে কি হবে, দুটো পোর্শন পাবো, একটা পাবো ব্যাংকের জন্য যেখানে আমাকে শোধ করতে হবে, আর এখানে আমি বাড়ি ভাড়া দিয়ে কিছু টাকা আয় করতে পারবো। এই বাড়ি ভাড়া দিয়ে যেই টাকাটা আমি আয় করব সেই টাকাটা ব্যাংকে আমাকে শোধ করতে হবে। ওকে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে দেখো আসল কত হচ্ছে,
আসল ধার নিয়েছিল কত, 2,40,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার আসল, 2,40,000 টাকা। সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার আর সমান, দেখো বলা আছে 12% সরল সুদের হারে, সুতরাং এটা হলো 12%। আর সময়টা আমি ধরে নিয়েছি এক্স বছর, সময়টা ধরে নিয়েছি এক্স বছর পর ওই লোনটা তিনি শোধ করবেন, তাই তো। তাহলে এখান থেকে আমি সুদ কত বের করতে পারবো, সুদ সমান PRT/100। আমি আর পুরোটা লিখবো না, শুধুমাত্র সূত্রটা লিখবো না, মানগুলো বসাবো। পি হচ্ছে এটা, 4-এর পর 4টে শূন্য, আর হচ্ছে 12, টি হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100, এত টাকা সুদ, শূন্য শূন্য বাদ হয়ে গেল, তাহলে থাকছে কত। এই গুণটা আমরা কিন্তু করব না, খেয়াল রেখো, কেন করব না একটু পরেই বুঝতে পারবে। দেখো, ব্যাংকে যখন শোধ দিতে হবে, শোধ দিতে হলে শুধু সুদটা দিলে তো হবে না, আসলটার সঙ্গে শোধ দিতে হবে, মানে সুদ আসল পুরোটা মিলে আমাকে শোধ দিতে হবে। সুতরাং আমি এখান থেকে বের করব সুদ আসল, সুদ আসল সমান, তাহলে কি হচ্ছে আমার আসল কত, 2,40,000, 24-এর পরে 4টে শূন্য, প্লাস সুদ, এটা সুদ হচ্ছে 2400 ইন্টু 12x, এত টাকা। এবার এখানে খেয়াল রাখো, দেখো এই 2400 আর এই 2400 আমি কমন নিয়ে নিতে পারবো, যেহেতু এখানে প্লাস আছে, তাই 2400কে কমন নিয়ে নিচ্ছি, তাই আমি গুণটা এখানে করিনি। এখানে 2400 কমন নিলে আর দুটো শূন্য পড়ে আছে, মানে এখানে আমি 100 লিখতে পারি, 100 দিয়ে গুণ করলেই ওই নাম্বারটা পাবো, প্লাস আর এটা হচ্ছে 12x টাকা। এটা কেন করলাম, কারণ কাটাকাটিতে পরে আমাদের সুবিধে হবে। ওকে, তাহলে এই টাকাটা শোধ দিতে হবে। এবার বাড়ি ভাড়া থেকে আমরা আয় কতটা করেছি সেটা দেখব। এখানে বলেছে প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া দিচ্ছে, তাহলে প্রতি মাসে মানে এক মাসের কথাটা বলছে, এক মাসে আয় তাহলে কত হচ্ছে, এক মাসে আয় হচ্ছে 5200 টাকা। ওকে, এবার দেখো আমাদের এখানে কি করতে হবে, এক বছর বাদে মানে এই এক্স মাইনাস এক বছরের বাড়ি ভাড়াটা বের করতে হবে। তাহলে এক মাসের আয় তো করে নিলাম, কিন্তু এরপরে আমরা বের করব এক বছর, এক বছর বা এক বছর মানে কত, 12 মাস, 12 মাসে আয় সমান কত হবে, এক মাসে আয় যদি এটা হয়, 12 মাসে আয় মানে এটা 12 দিয়ে গুণ করলে এত টাকা। ওকে, এরপর আমাকে বের করতে হবে এক্স মাইনাস 1 বছরে আয় কত হচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 বছরে আয় তাহলে কত হবে, এটার সাথে এক্স মাইনাস 1টাকে গুণ করে দাও, তাহলে 5200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1 বছর, সরি টাকা। ওকে, তাহলে দেখো এখানে আয়টা হলো এটা, যে আয়টা হবে সেই টাকা দিয়েই লোনটা মানে ধারটা শোধ করবে, সুতরাং এই টাকাটার সাথে এই টাকাটা সমান হবে, তাহলে লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এখানে আছে দেখো 2400 গুণিত 100 প্লাস 12x, এখানে রয়েছে 5200 গুণিত 12 গুণিত এক্স মাইনাস 1, দুদিকেই টাকা আছে, লেখার দরকার নেই। ওকে, নেক্সট দেখো এটা রাখছি 100 প্লাস 12x, এটা গুণ হয়েছিল, এটাকে আমরা এদিকে পাঠিয়ে দেব, তাহলে গুণটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগটা করে নাও, দুটো শূন্য কেটে যাচ্ছে, 12 দিয়ে কাটলে 12 2 24, 2 2 4, 2 6 12, 26, তাহলে এটার গুণটা করে নাও, 26 ইন্টু এক্স মানে 26x মাইনাস 26, আর ডান দিকে বাম দিকেরটা যা আছে সেটাই রেখে দিলাম। এরপর কি করব দেখো, এরপর এক্সের টার্মগুলোকে বাম দিকে আনবো আর কনস্ট্যান্ট টার্মগুলো ডান দিকে, তাহলে এটা 12x ছিল, এটা প্লাস ছিল, এদিকে আসলো মাইনাস, আর এটা মাইনাস টার্ম ছিল, এটা প্লাস ছিল, এদিকে আসলো মাইনাস। ওকে, দেন
দেখো দুটো বিপরীত চিহ্নযুক্ত, এখানে কিছু নেই মানে প্লাস, দুটো বিপরীত চিহ্নযুক্ত হলে এ বড় মানে বড়র চিহ্ন দেব, আর বড় থেকে ছোটটা বিয়োগ করে নেব। 6 - 2 4, 2 - 1 1, তাহলে হলো 14x, আর এটা দুটো একই চিহ্নযুক্ত, যে চিহ্নটা আছে সেটা দেব, আর দুটো সংখ্যা যোগ করে নেব। 100 + 26 মানে 126, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, 14টা ভাগ হয়ে আছে, গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল। এবার কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে 2 × 7 = 14, 2 × 6 = 12, 2 × 3 = 6, দেখো 7 × 9 = 63, তাহলে এক্সের মান পেলাম আমরা 9। এটাই দেখো উত্তর চেয়েছে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন, তাহলে আমরা লিখে নেব অতএব নির্ণয় সময় সমান হলো 9 বছর। এটা আমাদের উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন, 2 মেয়ের জন্য টাকা জমা রেখেছেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে, এখনও 18 বছর হয়নি, যখন হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 টাকা করে পাবে, মানে এই 12,000 টাকাটা সুদ আর আসল মিলে তারা পাবে, তাই না? এবার বলেছে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, সরল সুদের হার বলে দেওয়া আছে 10%, মেয়েদের বর্তমান বয়স বলে দেওয়া আছে, দেখো তাহলে একজনের বয়স 13 বছর, একজনের বয়স 8 বছর, তাহলে বড় মেয়ের বয়স 13 বছর, ছোট মেয়ের বয়স 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আমাকে বের করতে হবে। তাহলে দেখো মোট টাকাও কিছু বলা নেই, তাহলে প্রত্যেক মেয়ের জন্য টাকা যে জমা রেখেছিলেন সেটা আমরা ধরে নেব, একটার জন্য x ধরবো আর একটার জন্য y ধরে নেব। ওকে, ধরি রথিনবাবু বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা রেখেছিলেন। ওকে, এবার দেখো তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কি হবে, বড় মেয়ের ক্ষেত্রে, ওকে বড় মেয়ের ক্ষেত্রে কি হয়েছে দেখো, বড় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল হচ্ছে x টাকা, তাহলে পুরোটা আর আসল এইভাবে করব না, এখানে x টাকা কত পার্সেন্ট হারে খাটবে, সবসময় সুদের হার 10%, তাহলে 10% হারে কত দিনের জন্য খাটবে, এখানে লক্ষ্য করো 18 বছর যখন হবে তখন ওই টাকাটা পাবে, কিন্তু এখন বর্তমান বয়সটা কত, বর্তমান বয়স হচ্ছে 13 বছর, তাহলে ওর টাকাটা কত বছর খাটবে, 18 - 13 মানে 5 বছর খাটবে, তাহলে এটা লিখব 18 - 13 বছরে সুদ সমান, তাহলে এটা হয়ে গেল আসল, এটা হয়ে গেল সুদের হার, এটা হয়ে গেল সময়, তাহলে আমরা জানি সুদটা কিভাবে বের করব, PR, আর 18 - 13 মানে হলো 5/100 এত টাকা সুদ, 0 0 কেটে গেল, 5 × 2 = 10, তাহলে কত হলো এটা x/2 টাকা। দেখো সুদটা পেয়ে গেছো। এবার বড় মেয়ে 1,20,000 টাকা হাতে পাবে, মানে তখন কি হবে, তখন সুদ আসলটা অত টাকা হবে, সুতরাং সুদ আসল আমরা বের করে নেব, সুদ আসলের মধ্যে আসল ছিল কত টাকা, x টাকা, প্লাস সুদ হয়েছে x + 2 টাকা, তাহলে এই টাকাটা আসল আর সুদ মিলে যোগ করে নাও, তাহলে 2 লসাগু, 2 × x মানে 2x + x এত টাকা, 2x + x মানে হলো 3x/2 টাকা। ওকে, এটাই মানে বলে দেওয়া আছে যে এই টাকাটাই হবে 1,20,000 সাথে সমান, তাহলে প্রশ্নানুসারে 3x/2 সমান হলো 1,20,000 টাকা। ওকে, এখান থেকে x এর মানটা আমাকে বের করতে হবে, x সমান দেখো এখানে 2টা ভাগ হয়ে আছে, তাহলে এদিকে 2টা কি হবে, 2টা গুণ হবে, আর এখানে 3টা গুণ হয়ে আছে, তাহলে এটা 3টা
ভাগ হয়ে গেল। 3 4 12, সুতরাং কতগুলো শূন্য? 1 2 3 4, তাহলে 1 2 3 4। এবার 2 4 8, তাহলে 4টে শূন্য এখানে দিয়ে দাও। তাহলে হলো কত? 80,000 টাকা, অর্থাৎ বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছেন। তাহলে আমরা শেষে একেবারে উত্তর লিখব। এবার এখন কি বলেছে? এবার ছোট মেয়েরটা বের করতে হবে। ছোট মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি ধরেইছি যে ওয়াই টাকা রেখেছে, সুতরাং এখানে হচ্ছে ওয়াই টাকা। দুটোর ক্ষেত্রে সুদের হার 10% বলে দিয়েছিল, 10% হারে। এবার ছোট মেয়ের বয়স কত ছিল? 8 বছর। তাহলে 18 বছর হতে হলে তাকে কত বছর হতে হবে? 18 মাইনাস 8, তাহলে হচ্ছে 10 বছর। তাহলে 18 মাইনাস 8 বছরে সুদ কত হবে? এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি। তাহলে আমাদের কত হচ্ছে? পি আর 18 মাইনাস 8 হচ্ছে 10, এত ডিভাইডেড বাই 100 টাকা। 0 0 কেটে যাচ্ছে, দুটো 0, সুতরাং ওয়াই টাকা। তাহলে একই রকম এখানেও সুদ আসল বের করতে হবে। সুদ আসল, এখানে সুদ ওয়াই টাকা, আসলও ওয়াই টাকা। তাহলে ওয়াই প্লাস ওয়াই এত টাকা, মানে হচ্ছে 2y টাকা। একই রকম ওটার ক্ষেত্রেও প্রশ্নানুসারে এই 2y এই টাকাটায় কত? 1,20,000-এর সাথে সমান। তাহলে এখান থেকে y এর মানটা বের করব, দুইটা গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে ভাগ করে নাও, 2 6 12, 4টে শূন্য আছে, অতএব y এর মানটা হলো 60,000। ওকে, লাস্ট উত্তর কি চেয়েছে দেখো, প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে বড় মেয়ের জন্য আমি পেয়েছি 80,000, ছোট মেয়ের জন্য পেয়েছি 60,000। তাহলে উত্তর লিখে নেবে, রথিন বাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তর হলো 80,000 টাকা এবং 60,000 টাকা। আচ্ছা, এবার দেখে নেব ইম্পর্টেন্ট নোটস, যেগুলো তোমরা সূত্রের খাতায় উঠিয়ে রাখবে। যেহেতু পরীক্ষার আগে আমরা সমস্ত অঙ্ক দেখে যেতে পারি না, কিন্তু সূত্রের খাতাটা দেখে গেলে দেখবে অনেক সময় আমরা সমস্ত কিছু মনে করতে পারি। তো আমি অলরেডি 1 থেকে 13 পর্যন্ত, যেখানে 12 পর্যন্ত যেখানে করিয়েছি ভিডিওটা, ওখানে ইম্পর্টেন্ট নোটসগুলো দিয়েছি। এটার জন্য 13 থেকে বাকি যে 20 পর্যন্ত অঙ্কগুলো আছে কষে দেখি 2-এর, সেগুলোর জন্য। ওকে, তো প্রথমেই এই সূত্রটা আমরা বারবার কাজে লাগিয়েছি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে পি হলো আসল, আর হলো সুদের হার, টি হলো সময়, আই হলো সুদ। এটা লিখেছি। এখানে অবশ্যই খেয়াল রেখো, পি আর আই মানে আসল আর সুদ সবসময় টাকা এককে থাকবে, আর টিটা সবসময় বছর এককে থাকবে। ওকে, যদি না থাকে তাহলে সেগুলো চেঞ্জ করতে হবে। এবার 2 নম্বরে যেটা মনে রাখবে, এটারই যে বাকি 3টে রূপ হয় সেগুলো, মানে কি, যখন আই ছাড়া অন্য কিছু বের করতে বলবে, যেমন পি আর টি, তখন আমরা 100i-কে ওপরে রেখে দেব। 100i রেখে দেওয়ার পর পি সমান 100i ডিভাইডেড বাই, দেখো আই আর পি নিয়ে নেওয়া হয়েছে, সুতরাং কে কে আছে? টি আর, সুতরাং এই টি আর দিয়ে ভাগ করে দেব, বা আর টি দিয়ে ভাগ করে দেব। একই রকম আর যখন করব, 100i ডিভাইডেড বাই আই আর তাহলে নিয়ে নেওয়া হচ্ছে, বাকি পিটি দিয়ে ভাগ করব। আর যখন টি নির্ণয় করব তখন 100i, তাহলে টি আর আই নিয়ে নিয়েছি, তাহলে পি আর দিয়ে ভাগ করে দেব। আর সবৃদ্ধি মূল বা সুদ আসল, এটা মানে হলো সুদ প্লাস আসল। সবৃদ্ধি মূলটাকে এ দিয়ে ডিনোট করা হয়, তোমরা জানো সুদ হচ্ছে ইন্টারেস্ট আই আর আসল হচ্ছে প্রিন্সিপাল পি, তাহলে সূত্রটা হলো এ ইকুয়াল টু আই প্লাস পি। এবার দেখো 13 নম্বর অঙ্কের জন্য যেটা আমাদের ইম্পর্টেন্ট 13 নম্বর অঙ্ক, সেখানে এই স্টেপটা যদি মনে করতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। সুতরাং এটা একটু সূত্রের খাতায় উঠিয়ে রাখবে। সেখানে দেখবে 7 বছরের সুদে আসলে দেওয়া ছিল, সেটা অর্থাৎ 7 বছরের সুদ প্লাস আসল মিলে এই টাকাটা হয়েছে, আর 4 বছরের সুদ প্লাস আসল মিলে এই টাকাটা হয়েছে, তারপর বিয়োগ করে এই টাকাটা, এইটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু বাকিটা হয়ে যাবে। ওকে, আর 18 নম্বর অঙ্কে দেখবে
এখানে এটা লেখার দরকার নেই, আমি তোমাদের বলার জন্য এটা লিখেছিলাম। 18 দাগের অঙ্কটার জন্য এরকম 1 বছরের পুরো টাকাটা জমা রাখা হয়েছিল। প্রথম 3 মাসের জন্য 15,000 টাকা ছিল। তারপর কি ছিল, 3,000 টাকা উঠিয়ে নেওয়া হয়েছিল, তাহলে 15 - 3 করে 12,000 টাকা। আবার পরের 3 মাস আবার এই টাকাটা তুলে নেওয়ার আবার 3 মাস পরে কি হয়েছিল, 8,000 টাকা অ্যাড করা হয়েছিল। সুতরাং এটা যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে পরীক্ষার সময় অঙ্কটা খুব সহজেই করতে পারবে। নেক্সট 19 দাগের অঙ্কটায় মেবি এরকম ছিল যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল এখানে, তারপর এক্স বছর পরে সেই লোনটা শোধ করা হয় বাড়ি ভাড়ার আয় থেকে। তাহলে এই ব্যাংকের জন্য সময়টা হবে এক্স বছর, কিন্তু বাড়ি ভাড়ার জন্য যেহেতু 1 বছরে বাড়িটা নির্মাণ করতে সময় লেগেছে, সুতরাং বাড়ি ভাড়াটা হবে এক্স -1 বছরের জন্য। এটা যদি মনে রাখো তাহলে দেখবে পরীক্ষার সময় ইজিলি হয়ে যাবে।